দেখো সৌরশক্তি ব্যবহারের অসুবিধা। সৌরশক্তি ব্যবহারের অসুবিধা। সৌরশক্তি ব্যবহারের অসুবিধা কি? ফার্স্ট অসুবিধা হচ্ছে সৌরকোষ পরিষ্কার প্রয়োজন, তাই না? সৌরকোষটাকে তো আমাকে পরিষ্কার করতে হবে, না তো সৌরশক্তিটা এসে কি করে ওখানে সঞ্চিত হবে। 2 নম্বর কারণ হচ্ছে মেঘলা দিন, তাই তো? মেঘলা দিনের বিকল্প শক্তি, মেঘলা দিনের বিকল্প শক্তির আমাকে চাহিদা জানতে হবে, তাই তো? মেঘলা দিনের বিকল্প শক্তির প্রয়োজন, তাই তো? যেদিন মেঘলা থাকবে সেদিন কি আর বিকল্প শক্তি থাকবে? বিকল্প শক্তিটা আমাকে ব্যবহার করতে হবে, তাই না? ঠিক আছে, এই হচ্ছে আমাদের সৌরশক্তি ব্যবহারের অসুবিধা। ঠিক আছে, অসুবিধা মানে সৌরশক্তি আমরা কেন ব্যবহার করতে চাইছি না, তো এত সুন্দর একটা ইয়ে থাকতো। ঠিক এর পরে আসে হচ্ছে বায়ু শক্তি। ঠিক আছে, বায়ু শক্তি। বায়ু শক্তিটা কি? দেখবে সমুদ্রের ধারে ধারে এরকম বায়ু কল লাগানো থাকে, এরকম বায়ু কল লাগিয়ে, ঠিক আছে, এই বায়ু কলের সাহায্যে এখানে জেনারেটর লাগানো থাকে, জেনারেটর, ঠিক আছে। এই বায়ু কলের সাহায্যে জেনারেটর ঘুরিয়ে এখান থেকে আমরা বিদ্যুৎ পাই। ঠিক আছে, এখান থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। হলো, তাহলে এইটা হচ্ছে বায়ু শক্তি। অর্থাৎ বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা জেনারেটরকে ঘুরিয়ে আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি, তাই এটাকে বলছি বায়ু শক্তি। তবে বায়ু শক্তি ব্যবহারেরও ওই একই রকম। প্রথমেই হচ্ছে দূষণ কম, তাই না? বায়ু শক্তি আমরা কেন ব্যবহার করব? দূষণ কম, সহজলভ্য, অর্থাৎ সহজে পেয়ে যাব, তাই তো? যে কোনো পরিবেশ বান্ধব শক্তি, অর্থাৎ যেগুলো পরিবেশের বন্ধু, এগুলো তো সব পরিবেশের বন্ধু শক্তি, তাই না? তাহলে এইগুলো সহজলভ্য, এগুলোতে দূষণ কম। ঠিক আছে, আচ্ছা। আর কি হতে পারে? অনবীকরণ যোগ্য, তাই না? সরি, নবীকরণ যোগ্য। ঠিক আছে, এই কারণেই আমরা বায়ু শক্তিটাকে ব্যবহার করব। আচ্ছা, তাহলে বায়ু শক্তিও তো আমরা অপ্রচলিত শক্তি বলছি, তাই না? যে বায়ু শক্তিকে কেন আমরা অপ্রচলিত করে রেখেছি, তার মেইন কারণ হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স, মেইনটেনেন্স মিন্স এই যে আমরা বায়ু কল ব্যবহার করেছি না, এই বায়ু কলগুলো যদি একবার খারাপ হয়ে যায় না, এই বায়ু কলগুলোকে সারাতে আমাদের খুব প্রচুর পরিমাণে পয়সা লাগে। আবার যদি এই যে বায়ু প্রবাহের বেগ যদি বেশি হয়ে যায়, আচ্ছা, এই বায়ু কলকে চালানোর জন্য আমাদের 15 কিলোমিটার পার ঘন্টা বেগে বায়ু যদি আসে, তাহলে আমরা বায়ু কল চলে যাবে। ঠিক আছে, যদি এর বেশি হয়ে যায়, এর বেশি হয়ে গেলে, বেশি হলে বায়ু কলটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তখন আমাদের আবার নতুন করে বায়ু কল লাগাতে হবে। তার জন্যই বেশিরভাগ এই যে আমাদের বায়ু শক্তিটা আমরা ব্যবহার করতে চাইছি না। ঠিক আছে, খুব বেশি আমরা ব্যবহার করিনি। হলো তো? এরপরে আসে হচ্ছে দেখো ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি, ভূতাপ শক্তি। আমরা এখন জেনজি বাচ্চা, ঠিক আছে, আমাদের এখন জেনজি বাচ্চাদের শরীরে খুব গরম, তাই না? তার জন্য সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে ভূতাপ শক্তি। দেখো আমাদের পৃথিবী নিশ্চয় আছে, এই যে পৃথিবীর এটা ধরো ভূপৃষ্ঠ, ঠিক আছে, এই ভূতাপ শক্তিটা কোথা থেকে আসে? ভূ মানে পৃথিবী। আচ্ছা, এই পৃথিবীর নিচে, এই যে পৃথিবী ধরো সমুদ্রতল, এই সমুদ্রতলের নিচে আমরা জানি ম্যাগমা থাকে। ঠিক আছে, সমুদ্রতলের নিচে এখানে ধরো ম্যাগমার স্তর আছে। ঠিক আছে, এখানে ধরো ম্যাগমা আছে। এই ম্যাগমার তাপ তো খুব বেশি হয়, তাই না? ম্যাগমা, ঠিক আছে, এই ম্যাগমার তাপ বেশি হয়। ঠিক আছে, এই ম্যাগমাটা কি করে? এই যে জলস্তর, এটা জলস্তর, ঠিক আছে, জলস্তর। আচ্ছা,
এই জলস্তরকে এই ম্যাগমাটা কি করে, গরম করে। যেখানে আর কি ধরো ভূপৃষ্ঠটা যেখানে পাতলা, তার উপরে যদি জল থাকে সেখান থেকে জলটাকে গরম করে দেয়, এবং সেই তাপটাকে কাজে লাগিয়ে এই যে এই জলের গরম যে তাপটা বেরোচ্ছে, এই তাপটাকে কাজে লাগিয়ে আমরা তাপবিদ্যুৎ তৈরি করতে পারি। ঠিক আছে, এই তাপটাকে কাজে লাগিয়ে আমরা তাপবিদ্যুৎ তৈরি করতে পারবো। সেটাই হচ্ছে ভূতাপ শক্তি। অর্থাৎ আমাদের ভূগর্ভের যে তাপ শক্তি, সেই ভূগর্ভের তাপ শক্তি থেকে আমরা ভূতাপ শক্তি পেয়েছি। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই ভূতাপ শক্তিটা আমরা কোথায় ব্যবহার করা হয়? ভূতাপ শক্তি ব্যবহার করা হয় হচ্ছে ওই আমরা সাধারণত তাপবিদ্যুৎই ব্যবহার করে থাকি। প্রথম হচ্ছে তাপবিদ্যুৎ তৈরিতে, তাপবিদ্যুৎ তৈরিতে, ঠিক আছে, তাপবিদ্যুৎ তৈরিতে ভূতাপ শক্তিটা ব্যবহার করব। আচ্ছা, আর কিসের ব্যবহার করতে পারি? আমাদের তো এই তাপবিদ্যুৎই থাকুক। এটা কোথায় আছে এরকম ভূতাপ শক্তি তাপবিদ্যুৎ? বক্রেশ্বর। ঠিক আছে, এটা মনে রাখবে না, বক্রেশ্বর। যে শিউরি থেকে যেতে গিয়ে যে বক্রেশ্বর বেরোয় সেটাতে আছে। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তি, ঠিক আছে। জোয়ার ভাটা শক্তিটা কি? এই যে সমুদ্রে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটাটাকে কাজে লাগিয়ে জোয়ার ভাটার যে যখন জোয়ার আসছে তখন এখানটায় ব্যারিকেড দিয়ে এখান দিয়ে জোয়ারের জলটাকে ঢুকিয়ে এখানে টারবাইন লাগানো থাকে। ঠিক আছে, এরকম বড় বড় টারবাইন লাগানো থাকে। ঠিক আছে, এই টারবাইনটাকে ঘুরিয়ে এই জোয়ারের জলটাকে এখান দিয়ে ঢুকিয়ে টারবাইনটাকে ঘুরিয়ে জোয়ার ভাটা শক্তিটাকে তৈরি করা হয়। ঠিক আছে, তো এইটাও একটা পরিবেশ বান্ধব শক্তি, এখানে পরিবেশের কোনো দূষণ হয় না। ঠিক আছে, তারপরে আছে দেখো হচ্ছে বায়োমাস শক্তি। বায়োমাস শক্তি, বায়োমাস শক্তি। ঠিক আছে, বায়োমাস শক্তি। বায়ো মানে কি? বায়ো মানে জৈব, তাই তো? আর মাস মানে কি? আবর্জনা, তাই তো? মাস মানে হচ্ছে আবর্জনা। ঠিক আছে, তাহলে জৈব আবর্জনা থেকে যে শক্তি আমরা পাবো তাকে বলা হচ্ছে বায়োমাস শক্তি। ঠিক আছে, তো এই বায়োমাস শক্তিটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? দেখো, আমরা গৃহস্থলী থেকে যেসব আবর্জনা বেরোয় সেগুলো কি কি? তরকারির খোসা, ঠিক আছে, তরকারির খোসা, ঠিক আছে, আর কি কি? কাঠ, পচা কাঠ, ঠিক আছে, পচা কাঠ, ঠিক আছে। এইগুলো একটা কন্টেনারের মধ্যে আমরা বায়ুনিরুদ্ধ কন্টেনারের মধ্যে আমরা এগুলোকে করতে পারি, এগুলোকে তোমার হচ্ছে স্টোর করতে পারি। স্টোর করার পরে, ঠিক আছে, স্টোর করার পরে এখান থেকে যে গ্যাসগুলো বেরিয়ে আসবে সেখান থেকে আমরা বায়োমাস শক্তিটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই যে বায়োমাস শক্তিটা কোথায় ব্যবহার করবো আমরা? সাধারণত রান্নার কাজে। ঠিক আছে, রান্নার কাজে, এটাই এখানকার মেন ব্যবহার। ঠিক আছে, রান্নার কাজে আমরা এই বায়োমাস শক্তিটাকে খুব বিপুল পরিমাণে ব্যবহার করে থাকবো। ঠিক আছে, এরপরে দেখো, এই বায়োমাস শক্তি গেল তো, এরপরে হচ্ছে আচ্ছা দেখো, এরপরে হচ্ছে বায়োগ্যাস। ঠিক আছে, এই বায়োগ্যাসটা আমরা প্রথমে করবো উৎপাদন নিয়ে। বায়োগ্যাসটা কিভাবে উৎপাদন করা হয়? প্রথমে আমরা যেসব আমাদের গৃহস্থলী যেসব ঘরবাড়ির যেসব আবর্জনা আছে সেই আবর্জনাটাকে একটা বড় কন্টেনারের মধ্যে জমা করা হয়। ঠিক আছে, গৃহস্থলীর আবর্জনা বলো, তারপর আমাদের গৃহস্থলীর গৃহপালিত পশুর মলমূত্র বলো, সেগুলো সবই এখানে করা হয়, জোগাড় করা হয় বা এখানে আবদ্ধ করে রাখা হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কন্টেনারটাকে বায়ু নিরুদ্ধ রাখা হয়, অর্থাৎ এর ভিতরে কোনো বায়ু ঢুকবে না। ঠিক আছে, এই বায়ু নিরুদ্ধ রাখার জন্য এইখানটায় একটা ব্যাকটেরিয়া তৈরি হয় যার নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই মিথানোজেনিক ব্যাকটেরিয়াটা কি করে? এর ভেতরে থাকা সমস্ত জিনিসপত্রগুলোকে পচিয়ে দেয়। পচানোর পরে তারা কি গ্যাস তৈরি করে? এই মিথেন গ্যাসটাকে তৈরি করে। ঠিক আছে, যেটাই হচ্ছে আমাদের বায়োগ্যাসের মূল উপাদান। ঠিক আছে, বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে এই মিথেন গ্যাস। ঠিক আছে, এইখান থেকে মিথেন গ্যাসটা ক পার্সেন্ট থাকে? এখানে 55 থেকে 65% মিথেন থাকে। ঠিক আছে, আর তার সাথে কি কি উৎপন্ন করে? CO2 এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বায়োগ্যাসের মূল উপাদান। বলো। আচ্ছা আচ্ছা,
এইবার হচ্ছে আমরা বায়োগ্যাসটাকে তাহলে কোথায় ব্যবহার করতে পারি। বায়োগ্যাসের ব্যবহার করার জানার আগে এর তাপন মূল্যটা জেনে নাও কত হয়, 35 থেকে 40 কিলোজুল পার কেজি হয়, ঠিক আছে তো। আচ্ছা দেখো তাহলে এটা আমরা কোথায় ব্যবহার করব, ফার্স্ট এটা ব্যবহার করা হচ্ছে রান্নার কাজে, ঠিক আছে, রান্নার কাজে। রান্নার কাজে আমরা গ্যাস হিসেবে ব্যবহার করতে পারি, গ্যাস জ্বালানি হিসেবে। আচ্ছা আর কোথায় ব্যবহার করা হয়, আমাদের যে গৃহস্থলী ছোটখাটো যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেইখানটায় ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, গৃহস্থলী শুধুমাত্র, এটা কিন্তু মেন বড় এলাকার বিদ্যুৎ তৈরি করতে পারবে না, ঠিক আছে তো। বায়োগ্যাস সাধারণত গৃহস্থলীতেই ব্যবহার করে থাকি, আমাদের ঘর বাড়িতেই ব্যবহার করব। আচ্ছা এই বায়োগ্যাস ব্যবহারের সুবিধা কি, বায়োগ্যাস ব্যবহারের সুবিধা হচ্ছে খুব হচ্ছে সহজলভ্য, মানে খুব সহজেই পাওয়া যায়, ঠিক আছে, সহজলভ্য হলো। আর কি সুবিধা হতে পারে, আচ্ছা বায়োগ্যাস তো আমরা বললাম, এগুলো আমরা খুব কম খরচেও বানাতে পারবো, কম খরচে, ঠিক আছে, কম খরচে এগুলো আমরা কম খরচে বানাবো। আচ্ছা দেখো এরপরে আসছে বায়োফুয়েল অর্থাৎ জৈব জ্বালানি। এই জৈব জ্বালানিটা কিভাবে উৎপাদন করা হয়, আমাদের যে উদ্ভিদ বা অণুজীব আছে তাদের মধ্যে যে আত্তীকরণ হয় যে কার্বন ঘটিত যৌগ, আত্তীকরণ তোমরা পড়েছো ক্লাস 9 এ সালোক সংশ্লেষে পড়েছো, সেই আত্তীকরণ হওয়া যে কার্বন ঘটিত যৌগ সেটা ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই বায়োফুয়েলকে তৈরি করা হয়। এই বায়োফুয়েলের অনেক কটা ভাগ আছে, তার মধ্যে আমরা দুটো বলবো ভালো করে, একটা হচ্ছে বায়ো ইথানল আর একটা বায়োডিজেল, ওটা পরে পড়াচ্ছি। দেখো বায়ো ইথানলটা কিভাবে তৈরি করা হয়, এই বায়ো ইথানল তৈরি করার জন্য আমার 75 থেকে 80% পেট্রোল লাগে, তার মধ্যে 20 থেকে 25% ইথানল নেওয়া হয় এবং তার সাথে সামান্য পরিমাণ বেনজিন মেশানো হয়। এগুলো সব কিন্তু একটা যৌগ, ঠিক আছে, এই মিশিয়ে এটাকে বায়ো ইথানল তৈরি করা হয় এবং এই মিশ্রণটাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়েছে। এই মিশ্রণটাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়েছে। এই পাওয়ার অ্যালকোহল মানে যে এই যে খাওয়ার অ্যালকোহল তা নয় কিন্তু, এটা খেলে যে শক্তি বেড়ে যাবে এমন নয় কিন্তু, হ্যাঁ, এটা খেলে কিন্তু মোটামুটি ধরে নাও ওই ভগবানের কাছে টিকিট লাগিয়ে রাখতে হবে, ঠিক আছে তো। তো এটা ভুল করেও কিন্তু খেতে যেও না, অ্যালকোহল মানে যে সবকিছু খাওয়ার জিনিস তা নয় কিন্তু, ঠিক আছে। এই বায়ো ইথানলকে কিন্তু খাওয়ার জন্য নয়, ঠিক আছে। এইটাকে আমরা কোথায় ব্যবহার করি, এইটা সাধারণত ইউএসএ এবং ব্রাজিল এই দুটো দেশে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো বায়ো ইথানলটা আমরা কোথায় ব্যবহার করব, বায়ো ইথানলটা সাধারণত ওই গাড়ি চালানোর কাজে আমরা পেট্রোলের জায়গায় এই বায়ো ইথানলটাকে ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে ওই বায়োফুয়েলের মধ্যে আরেকটা ভাগ করব বললাম, যেটা হচ্ছে বায়োডিজেল, ঠিক আছে। এই বায়োডিজেল কোথা থেকে উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয় আমাদের জানার দরকার নেই, ওটা হায়ার ক্লাসে স্টাডি দরকার নেই আমাদের। কোথা থেকে উৎপন্ন হয়, একটা হচ্ছে উদ্ভিজ্জ তেল, অর্থাৎ উদ্ভিদের মধ্যে যেসব ফ্যাট থাকে সেখান থেকে আমরা তৈরি করতে পারি। তারপর হচ্ছে জ্যাট্রোফার্কাস গাছের বীজ থেকে, জ্যাট্রোফার্কাস গাছের বীজ আর শ্যাওলা অথবা অণুজীবদের থেকে আমরা এই বায়োডিজেলটাকে তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা এই বায়োডিজেল তৈরি করে আমরা কোথায় ব্যবহার করব, এর মেন ব্যবহার হচ্ছে জেনারেটর, ঠিক আছে। এই একটা ব্যবহারই জেনে রাখো আপাতত, যদি আমরা কোশ্চেন আনসারের সময় যদি আরো কিছু আসে তখন আমরা বলে দেবো, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট ব্যবহার হচ্ছে জেনারেটর, ঠিক আছে। আচ্ছা এই দেখো এখানে একটা কথা লিখেছি, জ্যাট্রোফার্কাস গাছের বীজ, অর্থাৎ যেসব গাছের অংশ থেকে আমরা বায়োডিজেল তৈরি করতে পারবো সেই সব গাছের অংশকে বলা হবে হচ্ছে পেট্রোক্রপ, ঠিক আছে। তাহলে পেট্রোক্রপের একটা উদাহরণ কি হবে, জ্যাট্রোফার্কাস, এটা শর্ট প্রশ্নের জন্য একটু মনে রেখে দেবেন, হ্যাঁ। আচ্ছা আর কি, তারপর দেখো আছে পেট্রোপ্লান্ট। আচ্ছা এই পেট্রোক্রপ আর পেট্রোপ্লান্টের মধ্যে পার্থক্য কোথায়, পেট্রোক্রপ হচ্ছে যেসব গাছের অংশ থেকে আমরা হচ্ছে গিয়ে বায়োডিজেল পাবো তাদেরকে বলবো হচ্ছে পেট্রোক্রপ, যার একটা উদাহরণ হচ্ছে জ্যাট্রোফার্কাস, হলো। আর যেসব গাছের রস থেকে বা অংশ থেকে আমরা পেট্রোলিয়াম জাতীয় জিনিসপত্র ব্যবহার করতে পারবো বা পেট্রোলিয়াম পাবো, পেট্রোলিয়ামের অংশ পাবো, পেট্রোলিয়াম, ঠিক আছে, পেট্রোলিয়ামের অংশ পাবো তাদেরকে বলবো আমরা হচ্ছে পেট্রোপ্লান্ট, ঠিক আছে, পেট্রোপ্লান্ট। এর একটা উদাহরণ কি, ইউফরবিয়া, ঠিক আছে, ইউফরবিয়া, ঠিক আছে, এর হচ্ছে একটা উদাহরণ। আরে দেখো এরপর হচ্ছে কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন। আচ্ছা কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেনটা কি জিনিস, তবে কয়লা যেখান থেকে তোলা হয় সেখানে যে শুধু কয়লাই পাওয়া যায় এমন তো নয়, ওখানে আরো কিছু
গ্যাসীয় পদার্থ পাওয়া যায়, সেইখানে একটা গ্যাস হচ্ছে মিথেন। ঠিক আছে, তাহলে ওই কয়লা খনি থেকে যে মিথেন পাওয়া যায় সেই মিথেনটাকে আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে তো, আচ্ছা দেখো তাহলে কয়লা খনি থেকে কিভাবে মিথেনটা উৎপন্ন করা হয়। আচ্ছা, যে কয়লা খনিটা থাকে সেই কয়লা খনির উপরে যে থাকে, যে কয়লা খনির যে এটা ধরো এখানে ধরো কয়লাগুলো রয়েছে, এই স্তরে ধরো কয়লা রয়েছে পৃথিবীর ভূস্তরে, এর উপরে যে মাটিগুলো থাকে না, এর উপরে যে স্তরের মাটিগুলো, এই মাটিগুলোর মধ্যে মিথেন গ্যাসটা অধিশোষিত হয়ে থাকে, মিথেন গ্যাসটা এর মধ্যে ট্র্যাপ হয়ে থাকে। ঠিক আছে, এই মিথেন গ্যাসটাকে যদি আমরা তুলে আনতে পারি তাহলে সেটাকে আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা, এই যে মিথেন গ্যাসটা যে ট্র্যাপ হয়ে রয়েছে, এই ভাবো এটা হচ্ছে কয়লার একটা বিছানা। ঠিক আছে, এই কয়লার বিছানার উপরে যেহেতু মিথেন গ্যাসটা ট্র্যাপ হয়ে রয়েছে তাই এটাকে কোলবেট বিছানা বলা হয়। ঠিক আছে, কোলবেট মিথেন। ঠিক আছে, আচ্ছা এই মিথেন গ্যাসের মধ্যে সামান্য পরিমাণ CO2 ও থাকে। ঠিক আছে, CO2 ও থাকে। ঠিক আছে, আচ্ছা যেটা আমাদের পরিবেশ এবং শরীরের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে, আচ্ছা ক্ষতিকারক কোনো গ্যাস থাকে না। আচ্ছা বলে দিলাম, একটা কথা একটুখানি আমরা সংশোধন করে নিই, এটার মধ্যে CO2 গ্যাস থাকে, তো CO2 গ্যাস তো আমাদের তো অতটাও ক্ষতি করে না। আচ্ছা ঠিক আছে, তো CO2 গ্যাস যেহেতু থাকছে, আর কি থাকে না, এর মধ্যে কোনো H2S গ্যাস থাকে না, H2S গ্যাস থাকে না। ঠিক আছে, অর্থাৎ কয়লা খনিতে যে মিথেনটা পাওয়া যায় না, সেই মিথেনের মধ্যে সামান্য পরিমাণ এটা থাকে। ঠিক আছে, CO2 গ্যাসটা থাকে, H2S গ্যাসটা থাকে না। ঠিক আছে, যেহেতু থাকে না তো এই কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেনটা আমাদের শরীরের পক্ষে খুব একটা বেশি ক্ষতিকারক নয়। ঠিক আছে, তার মানে কি এটা গিয়ে কি আমরা খেতে শুরু করে দেবো এমন নয়, এমনও নয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা তাই তার জন্য এটাকে সুইট গ্যাস বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা যখন সচরাচর আমরা যখন এখন স্কুল কলেজে যাচ্ছি, তার মানে যাই জিনিস দেখবো তাই জিনিসের কাছেই চলে যাবো, মানে সবকিছু যে সুইট তা নয় কিন্তু। হ্যাঁ, মানে দেখতে ভালো হলে যে সবাই গিয়ে আমাকে সুইট করতে হবে এমন নয়। ঠিক আছে তো, আচ্ছা তাই মিথেন গ্যাসটাকে আমরা তুলে আনবো কি করে। এই যে মিথেন গ্যাসের যে উপরে যে কয়লার অধিশোষিত যে অঞ্চলটা যেখানে মিথেনটা রয়েছে, এখানে যে CH4টা রয়েছে, এখানে যে CH4টা রয়েছে, উপর থেকে কি করা হয়, পাইপ দিয়ে জল পাঠানো হয়। ঠিক আছে, পাইপ দিয়ে জল পাঠানো হয়। এই জলটা কি করে, এই মিথেনের মধ্যে এই যে এই স্তরে গিয়ে এখানটায় সঞ্চিত হয়ে যায়। ঠিক আছে, এবং এই মিথেনটা তখন আরেকটা পাইপ দিয়ে এখান থেকে উপরে তুলে নেওয়া হয় এই মিথেনটাকে। ঠিক আছে, হলো। আচ্ছা এই মিথেনটাকে আমরা এইভাবে কয়লা থেকে যেহেতু আমরা উপরে তুলে নিচ্ছি, এইভাবে আমরা মিথেন গ্যাসটাকে আমরা লাগাতে পারবো কাজে। ঠিক আছে, তবে এখানটায় মেইন মনে রাখার বিষয় হচ্ছে সুইট গ্যাস আর কোলবেট মিথেন। ঠিক আছে, এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে। কোলবেট মিথেন বললাম যে যেখানে কয়লা খনির উপরের যে স্তরটা, এই উপরের স্তরে মিথেন গ্যাসটা অধিশোষিত হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে কোলবেট মিথেন। আর সুইট গ্যাস কেন বলা হয় একে, কারণ এর মধ্যে সামান্য পরিমাণ CO2 থাকে কিন্তু H2S থাকে না, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে, তার জন্য একে সুইট গ্যাস বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের যে লাস্ট যে জ্বালানি সেটা হচ্ছে মিথেন হাইড্রেট। এই মিথেন হাইড্রেটটা কোথায় থাকে, সমুদ্রের নিচে প্রায় 1100 মিটার নিচে। হ্যাঁ, মিথেন হাইড্রেটটাকে পাওয়া যায় এবং সেখানে কি অবস্থায় থাকে, সেখানে বরফ অবস্থায় থাকে, কঠিন বরফ অবস্থায় থাকে, কঠিন বরফ অবস্থায় থাকে। ঠিক আছে, তার জন্য এই মিথেন হাইড্রেটকে আগুনে বরফও বলা হয়ে থাকে কিন্তু। হ্যাঁ, বরফ কেলাসাকার পদার্থ অবস্থায় থাকে তাই একে মিথেন হাইড্রেটকে আগুনে বরফও বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই মিথেন হাইড্রেটের সংকেত কি, 4CH4 23H2O, অর্থাৎ এই 4CH4 এর সাথে 23H2O একটা চারটে CH4 অণুকে ঘিরে থাকে হচ্ছে H2O অণুগুলো। ঠিক আছে, এগুলো কি জিনিস এগুলো আমরা পরে উঁচু ক্লাসে জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা ঘিরে ওরকম ভাবে H2O থাকে বলে এটাকে সংকেতটাকে এইভাবে লেখা হয়েছে। ঠিক আছে, এই সংকেতটা ভালো করে মনে রাখবে কিন্তু। না তোমাদের শর্ট প্রশ্নে দেয় কিন্তু সংকেতটা। ঠিক আছে, আচ্ছা এই মিথেন হাইড্রেট কিভাবে উত্তোলন করা হয়, CO2 গ্যাস দ্বারা। ঠিক আছে, সমুদ্রের নিচে পাইপ দিয়ে এরকম CO2 গ্যাস পাঠানো হয়। ঠিক আছে, যেখানে আর কি মিথেন হাইড্রেটটা যে স্তরে পাওয়া যায় সেই স্তরে CO2 গ্যাসটাকে পাঠানো হয়। ঠিক আছে, সেটা কি হয়, মিথেন হাইড্রেটটা CO2 গ্যাসের সাথে বিক্রিয়া করে CO2 হাইড্রেট এবং CH4 গ্যাসটাকে উত্তোলন করে। ঠিক আছে, তাহলে কি করে, এই যে CO2টা গিয়ে এই যে H2O আছে না, এর সাথে গিয়ে বন্ড করে CO2 হাইড্রেট তৈরি করে থাকে। ঠিক আছে, তো CO2 গ্যাসটা H2O এর সাথে মিশে গিয়ে CO2 হাইড্রেট তৈরি করে এবং এই মিথেনটাকে ফ্রি করে দেয়। তাহলে মিথেন গ্যাসটা ওখান থেকে বেরিয়ে গেল, আমরা
মিথেন হাইড্রেটের মধ্যে কত পার্সেন্ট মিথেন থাকে? 13.4% মিথেন থাকে। ঠিক আছে, দেখো আরেকটা কথা লিখেছি, এটাকে ভবিষ্যতে জ্বালানি বলা হচ্ছে। কেন আমরা ভবিষ্যতে জ্বালানি বলছি? দেখো পৃথিবীতে যে সঞ্চিত যে মিথেন হাইড্রেটটা না, সেটা অতি বৃহৎ ভান্ডার, সেটা যে খুব কম পরিমাণে আছে এরকম নয়, সেটা খুবই বৃহৎ। ঠিক আছে, অনেকটাই বড়। এইটা আমরা যেহেতু তুলে আনতে পারছি না, তাই এটাকে আমরা কাজে লাগাতে পারছি না। ঠিক আছে, তো মিথেন হাইড্রেটটা আমরা কি করতে পারি? মিথেন হাইড্রেট থেকে ভৌত এবং রাসায়নিক পদ্ধতিতে সহজেই যথেষ্ট পরিমাণ বেশি মিথেন পাওয়া যাবে। প্রায় 1 ঘনমিটার মিথেন হাইড্রেট থেকে 160 ঘনমিটার মিথেন পাওয়া যেতে পারে। ঠিক আছে, 160 ঘনমিটার মিথেন গ্যাস পাওয়া যেতে পারে। মিথেন একটি উচ্চ তাপমূল্যযুক্ত জ্বালানি। আমরা অবশ্যই জানি যে মিথেন গ্যাস খুবই দাহ্য পদার্থ, তাই না? আচ্ছা, জ্বালানি হওয়ার জন্য এই ভবিষ্যতে যে আমাদের যে শক্তির যে সংকট, সেই সংকটটাকে আমরা মোকাবিলা করার জন্য আমরা এই মিথেন হাইড্রেটটাকে কাজে লাগাতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আমরা এই ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করলাম। এর পরের পার্টটাতে আমরা এই ফার্স্ট চ্যাপ্টারেরই কোশ্চেন অ্যানসার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা যেমন আজকে একটু গল্পের ছলেই বাবা পড়ানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো সেরকম ভাবে তোমরা এই চ্যাপ্টারটাকে রেডি করবে। পরের দিন যাতে কোশ্চেন অ্যানসার গুলো আমরা করবো যখন, তখন যাতে তোমরা অ্যানসার দিতে পারো আমি অ্যানসার বলার আগেই। ঠিক আছে, তো সেইগুলো একটু তোমরা চেষ্টা করবে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, গুড বাই। তোমরা সবাই খুব ভালো থেকো। ঠিক আছে।